নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার দেবাদীপ মিত্র আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি আমার এই পেশাগত অভিজ্ঞতায় আমি দেখতে পাচ্ছি বহু মানুষ আমার কাছে আসেন তাদের সম্পর্কগত জায়গায় যে সমস্যাগুলো সেগুলিকে নিয়ে। সম্পর্কের সমস্যা বলতে কীরকম? সেটা প্রেমের সম্পর্ক হতে পারে, স্বামী স্ত্রীর বিবাহিত সম্পর্ক হতে পারে, বসের সঙ্গে সমস্যা হতে পারে, বন্ধুবান্ধবদের সাথে সমস্যা হতে পারে। অর্থাৎ যেই সম্পর্কগুলো আমাদের দরকার একটা সমাজে বাস করতে গেলে, সেই জায়গাগুলোতে বহু মানুষের সমস্যা। কারোর প্রেমিক বা প্রেমিকার সাথে সমস্যা, প্রেম করতে যাচ্ছে, সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে ঝগড়া লেগে যাচ্ছে। একটা অফিসে কোনো ব্যক্তি চাকরি করছেন, তিনি দেখছেন যে তার বসের সঙ্গে বা তার কলিগসদের সঙ্গে তার সম্পর্ক ভালো হতে পারছে না, কথায় কথায় একটা দ্বন্দ্বে তিনি জড়িয়ে পড়ছেন। বন্ধুবান্ধবদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে, এমনকি পরিবারের ভেতরকার মানুষের সঙ্গেও নানান রকম মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া, অশান্তি এগুলো লেগে যাচ্ছে। এবার এগুলো কেন হয় সেটা আমরা প্রথমে বুঝব। আমাদের জ্যোতিষশাস্ত্রে এটার কিন্তু একটা ব্যাখ্যা আছে। যে কোনো সম্পর্কের জায়গা আমরা থার্ড হাউস থেকে বিচার করি, আর বিশেষ করে প্রেমের যে সম্পর্ক বা সন্তানের সঙ্গে যে সম্পর্ক সেটাকে আমরা বিচার করি ফিফথ হাউস থেকে। মা এবং বাবার সাথে সম্পর্ককে আমরা বিচার করি ফোর্থ এবং নাইন্থ হাউস থেকে। এবার এই ঘরগুলোতে যদি একটু উগ্র কোনো গ্রহ বসে থাকে, উগ্র প্ল্যানেট বলতে আমরা এখানে মূলত রাখছি হচ্ছে রাহু এবং মঙ্গল, কিছু কিছু ক্ষেত্রে স্যাটার্নকেও আমরা কিন্তু এই আয়ত্তের মধ্যে রাখছি বা এই লিস্টের মধ্যে আমরা কিন্তু রাখছি। এবার এই প্ল্যানেটগুলো যদি থার্ড হাউসে বসে থাকে বা থার্ড হাউসের যদি লর্ড এই প্ল্যানেটগুলো হয়, তাহলে দেখা যাচ্ছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রত্যেকের সঙ্গেই একটা সম্পর্ক খারাপ, একটা সম্পর্ক কেটে যাচ্ছে, এরকম নানান রকমের সমস্যা কিন্তু হচ্ছে। যদি ফোর্থ হাউসে রাহু বা মঙ্গল থাকে, তাহলে দেখা যাচ্ছে যে মায়ের সঙ্গে সম্পর্ক টালমাটাল অবস্থায় চলে যাচ্ছে, বা মা হয়তো সেই ব্যক্তিকে প্রচণ্ড রকমভাবে ডমিনেট করছে, যেটা ওনার পছন্দ হচ্ছে না। সেমভাবে যদি ফিফথ হাউসে রাহু বা মঙ্গলকে আমরা দেখতে পাই, তাহলে দেখা যাবে যে প্রেমের সম্পর্কগুলোতে তাদের সমস্যা হচ্ছে। তারপরে সেভেন্থ হাউসে যদি এরকম টাইপের প্ল্যানেট থাকে, তাহলে বিবাহিত জীবনে অশান্তি। নাইন্থ হাউসে থাকলে পরে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ, ইত্যাদি ইত্যাদি। আমাদের জন্মছকের যতগুলো ঘর আছে, প্রত্যেকটা ঘর থেকেই কোনো না কোনো সম্পর্ককে নির্দেশ করে। যেমন সিক্সথ হাউস থেকে আমরা মামাবাড়ির সাথে সম্পর্ককে মানে বোঝবার চেষ্টা করি বা বিচার করি। এবার জ্যোতিষশাস্ত্র তো বলছে যে এখানে এই প্ল্যানেটগুলো থাকলে পরে এই প্রবলেমগুলো হবে। এবার আমার কাছে যখন সেই ক্লায়েন্ট কোনো সাহায্য প্রার্থনা করে আসছে, তখন তাদের ছকেও তো আমি এটা দেখতে পাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে, এটা দেখে তো আমার কোনো লাভ নেই, আমাকে মেন বলতে হবে যে এর প্রতিকারটা কী। অর্থাৎ এই যে প্রবলেমের মধ্যে উনি পড়েছেন, এই প্রবলেম থেকে ওনার বেরোনোর উপায়টা কী। এবার অনেক ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি যে এই ক্লায়েন্টরা আমাকে বলছেন যে একটা কোনো বশীকরণের ব্যবস্থা করে দিন, বা এমন একটা কিছু করুন যে আমার যিনি প্রেমিক বা আমার যিনি প্রেমিকা, তিনি আমার সঙ্গেই সবসময় থাকেন, হ্যাঁ, বা আমার কথাতে ওঠা বসা করেন, বা আমার কথা শুনে সবসময় চলেন, ঝগড়াঝাটি যেন আমাদের মধ্যে আর না হয়। বা এমন একটা কিছু করুন যে আমার কলিগসরা বা আমার বস আমার কথা শুনে চলবে, বা আমি যেগুলো বলবো সেগুলোর গুরুত্ব দেবে, হ্যাঁ, আমাকে খুব একটা হেয় করবে না বা নিচু নজরে দেখবে না। এই ব্যাপারগুলো আমার কাছে কিন্তু তারা সাহায্য চাইছেন। এবার এক্ষেত্রে আমি বলি, বশীকরণ যেটা আমরা তন্ত্রের সোকল্ড বশীকরণ হিসেবে জানি, আজকের দিনে যেটা প্রচণ্ড রকম প্রচলিত, সেটা কিন্তু প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করা। অর্থাৎ একজন প্রেমিকা প্রেমিককে পছন্দ করছেন না, বা তার সঙ্গে বারবার ঝগড়া লেগে যাচ্ছে, বা সেই সম্পর্কে তিনি থাকতে চাইছেন না, বারবার করে তাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছে। তা এইটা যদি এখন বশীকরণ দিয়ে ঠিক করানো যায়, দেখুন ফল অবশ্যই হবে, কিন্তু ফল হলেও সেটা কিন্তু খুব একটা দীর্ঘস্থায়ী হতে পারবে না। তার কারণ আমরা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করছি, মানুষের মনেরও তো একটা ব্যাপার থাকে, তা সেইটার বিরুদ্ধে গিয়ে কোনো কাজই করা ঠিক না। তাহলে কি এই সম্পর্কগুলো জোড়া লাগানো যাবে না, বা যে সমস্যাগুলো চলছে
সেগুলোকে কি কমানো যাবে না, বা তার কি নিবারণ করা যাবে না? কেন যাবে না? অবশ্যই যাবে। আজকে আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতি বলবো, যার মাধ্যমে আপনারা যে কোনো সম্পর্ক নিজেই ঠিক করতে পারবেন, কোনো রকম তন্ত্রের সাহায্য ছাড়া বা অন্য কোনো ব্যক্তির মুখাপেক্ষী না হয়ে আপনাদের নিজেদের হাতের মধ্যেই কিন্তু এই সম্পর্কগুলোকে ঠিক করবার একটা জাদু কাঠি কিন্তু রয়েছে। সেই পথটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, সেই জাদু কাঠিটা আমি আজকে আপনাদের হাতে তুলে দেব। দেখুন, ল অফ অ্যাট্রাকশন বলে একটা শব্দ আজকাল আমরা কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন ভিডিওতে, ফেসবুকের বিভিন্ন পোস্টে, বিভিন্ন রিলসে, ইনস্টাগ্রামে আমরা কিন্তু এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে কথা বলছেন এরকম বহু মানুষকে দেখতে পাই। এবার প্রথমে আমাদের জেনে নিতে হবে যে এই ল অফ অ্যাট্রাকশন ব্যাপারটা কি, এই বস্তুটা কি। ল অফ অ্যাট্রাকশন মানে হচ্ছে এটা একটা ম্যানিফেস্টেশন পদ্ধতি, বা এটা একটা অ্যাফার্মেশন বলা যেতে পারে। আমরা এই যে কথাবার্তা বলছি, এই কথাবার্তার যেরকম একটা তরঙ্গ আছে, একটা ফ্রিকোয়েন্সি আছে, ঠিক সেরকম আমরা আমাদের মাথার মধ্যে যেই চিন্তাভাবনাগুলোকে খেলাচ্ছি তারও কিন্তু একটা তরঙ্গ রয়েছে। এবার আমরা যখনই কোনো কথা বলছি বা কোনো অ্যাকশন যখন আমরা নিচ্ছি, তখন কিন্তু ইউনিভার্সের কাছে সেই কথাটার বা সেই অ্যাকশনটার কিন্তু একটা বার্তা পৌঁছাচ্ছে। ধরা যাক আমি কারোর ওপর রাগ করে তাকে প্রচণ্ড একটা কটু কথা শোনালাম, বা একটা কোনো অশ্লীল বাক্য তার ওপর প্রয়োগ করলাম। এবার এই যে বাক্যটা প্রয়োগ করলাম, আমার কণ্ঠ থেকে যে স্বরটা নির্গত হলো, এই বাক্যটা শুনে তার তো মনে আঘাত লাগলো, সেটা তো একটা ব্যাপার আছেই, কিন্তু তার সাথে আমি এই যে কথাটা বললাম তার ফ্রিকোয়েন্সিটা কিন্তু ইউনিভার্সের কাছে ছড়িয়ে গেল। এইবার ইউনিভার্স কী করবে, পরবর্তীকালে কোনো না কোনো পরিস্থিতিতে বা কোনো না কোনো সময় এই ঘটনাটাই আবার আমার ওপর রিটার্ন করবে, একটা বুমেরাঙের মতো কিন্তু এটা ফেরত আসতে পারে। অর্থাৎ প্রকৃতি কিন্তু এখানে ব্যাকল্যাশ করতে পারে, এটাই কিন্তু হয়। আবার যদি আমি কাউকে কোনো ভালো কথা বলি বা কোনো সদুপদেশ দিই, সেটারও একটা তরঙ্গ আছে, সেটাও ইউনিভার্সে ছড়াচ্ছে, এবং সেটাও আমাকে পরবর্তীকালে ইউনিভার্সই আমাকে কিন্তু এই এই মানে এই সংক্রান্ত কোনো একটা বেনিফিট বা এই সংক্রান্ত কোনো একটা ভালো জিনিস আমাকে ফেরত দেবে, এবং সেটা অনেকাংশে বেশি করে ফেরত দিতে পারে। এবার আমাদের এই যে চিন্তা ভাবনা, এইটারও একটা তরঙ্গ আছে, এইটারও একটা ওয়েভলেংথ আছে, একটা ফ্রিকোয়েন্সি আছে, এইটাও কিন্তু ব্রহ্মাণ্ডের কাছে ছড়ায়। তাই আমরা এই সমস্ত বশীকরণ পদ্ধতি, তারপর কিছু ওই টোনা টোটকা, হ্যাঁ, তারপরে এই কবচ মাদুলি, এইসবের দিকে না গিয়ে আমরা যদি এই ল অফ অ্যাট্রাকশনের সাহায্য নিই, তাহলেও কিন্তু আমাদের এই সম্পর্কগুলো অনেকাংশে ভালোর দিকে যাবে, এবং সেটা ইন দ্য লং রান এটার কিন্তু এর প্রভাবটা কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে। এর দ্বারা শুধুমাত্র আমরা এই সম্পর্কগুলোকে নয়, আমরা কিন্তু আমাদের নিজস্ব স্পিরিচুয়াল আপলিফটমেন্টও করতে পারি। এবার এই ল অফ অ্যাট্রাকশানে এখানে তো অনেক কিছু রয়েছে। ল অফ অ্যাট্রাকশান একটা খুব ভাস্ট একটা বিষয়বস্তু। তা এর মধ্যে থেকে পার্টিকুলার একটা জিনিস আমি আপনাদেরকে আজকে বলবো, একটা প্রার্থনা বা একটা প্রেয়ারের কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি। এই প্রেয়ারটাকে বলা হচ্ছে হো পোনো পোনো প্রেয়ার, ঠিক আছে? এই নামটা একটা হাওয়াইয়ান নেম। তো ওখানকারই একজন চিকিৎসক, একজন মনোরোগ বিশেষজ্ঞ বলা যেতে পারে, তিনি এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন, এই হো পোনো পোনো প্রেয়ারটা। এবার এই প্রেয়ার মানে একটা বিরাট কিছু ভাববেন না। প্রেয়ার বলতে এটা একটা 4টে লাইনের প্রেয়ার, 4টে শুধু লাইন এখানে রয়েছে। এই 4টে লাইন আপনাদেরকে বিশ্বাসের সাথে, নিষ্ঠার সাথে এবং ভক্তির সাথে আপনাদেরকে চ্যান্ট করতে হবে। প্রেয়ারটা আমি বলছি, আপনারা নোট করে নিতে পারেন, বা এই প্রেয়ারটার ব্যাপারে ইতিমধ্যে আপনারা অনেকে জেনেও গেছেন হয়তো। প্রেয়ারটা হলো আই অ্যাম সরি। প্রথম লাইনটা হচ্ছে আই অ্যাম সরি, সেকেন্ড লাইন হচ্ছে প্লিজ ফরগিভ মি, থার্ড লাইন হচ্ছে থ্যাংক ইউ, আর ফোর্থ লাইন হচ্ছে আই লাভ ইউ। এইবার শুধুমাত্র প্রার্থনাটা বললেই তো হলো না, তার মিনিংটা জানতে হবে, তার মধ্যে যে অন্তর্নিহিত যে অর্থটা রয়েছে সেই অর্থটা আপনাদেরকে জানতে হবে, যে কেন এই 4টে লাইন বললাম, প্রত্যেকটা কথা কিন্তু এখানে মিনিংফুল। তাহলে প্রথম লাইনটা হচ্ছে আই অ্যাম সরি, অর্থাৎ আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থনা করছি। তা আই অ্যাম সরি,
এই সরিটা আমরা কাকে বলবো? এই সরিটা আমরা কাকে বলবো? দেখুন, আমি প্রথমে শুরুই করেছিলাম সম্পর্কগত সমস্যাগুলো নিয়ে। এবার যার সঙ্গে আমার সমস্যা, ধরুন একজন প্রেমিক তার প্রেমিকার সঙ্গে সম্পর্কটাকে জোড়া লাগাতে চাইছে, বা তাদের মধ্যে যে ঝগড়া অশান্তি সেগুলোকে কমাতে চাইছে। অধিকাংশ ক্ষেত্রেই অনেক জায়গায় আমি দেখেছি এই ব্যক্তিকে যদি ল অফ অ্যাট্রাকশনের এই প্রেয়ারটা, মানে এই হোপোনোপোনো প্রেয়ারটা যদি শেখানো হয়, তখন তাকে বলা হচ্ছে আপনি ওই প্রেমিকার কথাটা বলে তার কাছে সরি বলবেন। এইখানেই কিন্তু ভুল। প্রেমিকাকে মনে করে বা যার সঙ্গে আমার সম্পর্কটা খারাপ তাকে মনে করে কিন্তু আমি এই প্রেয়ারটা বলবো না। এই প্রেয়ারটা আমি কিন্তু বলবো ব্রহ্মাণ্ডের কাছে, ইউনিভার্সের কাছে, প্রকৃতির কাছে আমি বলবো। প্রকৃতির কাছে আমি আমার এই প্রেয়ারটাকে চ্যান্ট করব। অর্থাৎ এই যে আই অ্যাম সরি, এটা আমি ইউনিভার্সের কাছে সরি বলছি। কেন সরি বলছি? কারণ দেখুন, এই যে সমস্যাগুলো, সম্পর্কগত সমস্যা, এগুলো হয় কেন? যে কোনো সমস্যা মানুষের জীবনে হয় হচ্ছে প্রারব্ধ। অর্থাৎ আমাদের পূর্বজন্ম, আগের যে সমস্ত পূর্ববর্তী যে জন্মগুলো, সেই জন্মের যে কর্মফল যেগুলো সঞ্চিত হয়ে রয়েছে, তার মধ্যে যতটুকু নিয়ে আমরা এই পৃথিবীতে জন্মেছি, এই যে বর্তমান জীবনটাকে যাপন করছি, সেই প্রবলেমগুলো হচ্ছে পুরোটাই প্রারব্ধ। তাই আমি জানি না যে আমার পূর্বজন্মে আমার কি পাপ ছিল, আমি কি অন্যায় করে এসেছিলাম, আমি খুন করেছি না ডাকাতি করেছি নাকি চুরি করেছি, কি করেছি আমরা জানি না। তাই আমরা ইউনিভার্সের কাছে প্রথমে সরি বলবো আমাদের অতীতে করা পাপগুলোর জন্য। সেটা পূর্বজন্মেরও হতে পারে, এই জন্মের তো আছেই। এবার সরি বলার পর আমরা ক্ষমা প্রার্থনা করব। প্লিজ ফরগিভ মি, অর্থাৎ আমাকে তুমি ক্ষমা করো। এই ক্ষমাটাও কিন্তু, এই ক্ষমা ভিক্ষাটাও কিন্তু আমরা ইউনিভার্সের থেকেই চাইছি। তারপরের লাইনটা হচ্ছে থ্যাংক ইউ, অর্থাৎ আমরা ধন্যবাদ জানাবো, আমরা একটা অ্যাকনলেজমেন্ট জানাবো, একটা গ্র্যাটিটিউড, সেন্স অফ গ্র্যাটিটিউড আমাদের মধ্যে থাকবে। এই থ্যাংক ইউটা আমরা কাকে বলছি? এইটাও ইউনিভার্সকে বলছি। আচ্ছা, ইউনিভার্সকে আমরা থ্যাংক ইউ কেন বলবো? ইউনিভার্স আমাদেরকে কি দিল? এখনও তো কিছু দেয়নি। আমরা তো সবেমাত্র প্রেয়ারটাকে স্টার্ট করেছি, আমাদের সমস্যাগুলো তো এখনও মেটেনি। তাহলে আমরা কেন ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবো বা ধন্যবাদ জানাবো? দেখুন, ইউনিভার্স হয়তো আপনাকে এই মুহূর্তে কিচ্ছু দেয়নি, আপনার সমস্যার সমাধান 1%ও হয়নি, কিন্তু আপনাকে ইম্যাজিন করতে হবে যে আপনার সমস্যাগুলো সমাধান হয়ে গেছে, এবং সেই হয়ে যাওয়ার কারণে আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন। বারবার একটা কথা বলছি, দয়া করে বলবেন না যে আমার এই সম্পর্কটা যেন জোড়া লেগে যায়। মনে মনে কল্পনা করবেন সম্পর্কটা জোড়া লেগে গেছে, এবং তার জন্য আপনি ইউনিভার্সকে বা ব্রহ্মাণ্ডকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন। এবং সর্বশেষ যে লাইনটা, সেটা হচ্ছে আই লাভ ইউ, অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি। কাকে ভালোবাসা দিচ্ছি? কার প্রতি আমার ভালোবাসা? এই ইউনিভার্সের প্রতিই আমার ভালোবাসা। অর্থাৎ আমার শরীরের মধ্যেই গোটা ব্রহ্মাণ্ড রয়েছে। অর্থাৎ আমি যদি নিজেকে ভালোবাসি, ইউনিভার্সকে ভালোবাসি, মানে ইউনিভার্সকে ভালোবাসা মানেই নিজেকে ভালোবাসা। তাই এই যে প্রেয়ারটা, এই প্রেয়ারটার মধ্যে কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাপার আছে। আমি একটু আগেই বলেছিলাম যে একজন মনোরোগ বিশেষজ্ঞ এইটাকে ফর্মুলেট করেছিলেন, এই প্রেয়ারটাকে ফ্রেম করেছিলেন। তো সেখানে একটা ছোট্ট ঘটনা বলে আমি আজকের বক্তব্যটা শেষ করব। সেটা হলো, তিনি একটা মেন্টাল অ্যাসাইলামের সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে প্রচুর মানে মানসিকভাবে ভারসাম্যহীন এরকম মানুষজনকে রাখা হয়েছিল। এবং তিনি কি করতেন, তিনি তাদের প্রত্যেকের মেডিকেল ফাইলগুলোকে নিতেন। মেডিকেল ফাইলগুলোতে তাদেরকে তিনি চোখের সামনে দেখানোনি হয়তো কখনো, তাদের ছবিগুলো ওখানে জাস্ট লাগানো থাকতো। সেই ছবিগুলোর ওপর হাত রেখে তিনি শুধু এই প্রেয়ারগুলোকে আওড়ে যেতেন, এবং তার থেকেই দেখা গেল ধীরে ধীরে মিরাকিউলাসলি এদের যে সমস্যাগুলো নিয়ে এই অ্যাসাইলামে তারা ভর্তি হয়েছিল, এই সমস্যার সমাধান হয়ে গেল, এবং তারা কিন্তু সুস্থ হয়ে তাদের নিজ গৃহে ফেরত গেলেন, এবং পরবর্তীকালে সেই মেন্টাল অ্যাসাইলামটাও কিন্তু উঠে গেল, আর থাকলো না, ওটা বন্ধ হয়ে গেল। তো আপনাদের হাতের মধ্যেই সব কিছু, কারোর মুখাপেক্ষী আপনাদেরকে হতে হবে না। সম্পর্কের যে জায়গাগুলো টানাপোড়েন যেগুলো আপনারা ফেস করছেন, সেগুলোকে এই প্রেয়ারের মাধ্যমে, এই হোপোনোপোনো প্রেয়ারের মাধ্যমে আপনারা নিজেরাই কিন্তু ঠিক করতে পারেন, এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারেন। তো আজকের বক্তব্য আমার এই পর্যন্তই, আজকের ভিডিও এই পর্যন্তই আমি রাখছি। আবারও ফিরবো নতুন কোনো বিষয়বস্তু নিয়ে।
আজকে আমার বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এটিকে শেয়ার করবেন নিজেদের কাছের মানুষদের সাথে, আর আমার চ্যানেলটিকেও প্লিজ ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।